দাঁড়াতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে প্রস্তুতি সম্পন্ন, অস্থায়ী দায়িত্ব নিতে দেশে ফিরলেন স্পিকার। অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন, বাট মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা 3 মাসের মধ্যে করতে হয়। দেশ পরিচালনায় সরকারের পাশে থাকবে রাজনৈতিক শরিকরা। যমুনার বৈঠকের সিদ্ধান্ত, বিরোধী দলের আন্দোলন মোকাবেলায় পরীক্ষিত মিত্রদের ঐক্য চায় বিএনপি। এখন সময় হয়েছে, তাই আমরা একসঙ্গে বসেছি। আগেও যেমন সাপোর্ট হতে রাজনীতি, একইভাবে সাপোর্টটা চাচ্ছি। এই যাত্রাটা কিভাবে আমরা সবাই সম্পন্ন করতে পারি, সেখানে সরকার প্রধান ইতিবাচকভাবে তিনি বক্তব্য দিয়েছেন। সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার সিএনজি চরম সংকট। বিপাকে যানবাহন চালকরা, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছে না পর্যাপ্ত গ্যাস। মালিকরা জমা ছাড়তে পারছে না, তারা বলে যে রাস্তা কি হয় না ওটা আমরা জানি না, আমাদের জমা দিতে হবে। এখানে ঘন্টার ঘন্টা দাঁড়ায় থাকি, এরপরে গ্যাসের কোনো নিশ্চয়তা নাই। ন্যাশনাল গ্যাস নিয়ে কয় টাকা ইনকাম করবো? খুব খারাপ অবস্থার ভিতরে আছে বর্তমান। সীমান্তে উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকতে প্রতিবেশী দেশগুলোর প্রতি হুঁশিয়ারি জামায়াত আমিরের। বললেন, সংগঠনের কেউ অন্যায় করলে ছাড় নয়। নিজেদের সংশোধনের চেষ্টা করি, ভালো হওয়ার চেষ্টা করি। অবশ্য আমরা কামনা করি না যে কেউ খারাপের দিকে চলে যাক। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকে নিজেকে এবং মানুষকে সংশোধন। ইরান জুড়ে ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের, নিহত কমপক্ষে 4। তেহরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি ট্রাম্পের, আরও কঠোর পরিণতির হুঁশিয়ারি। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্পিকার সময় দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে। সংবিধান অনুযায়ী স্পিকার বরাবর স্বাক্ষরযুক্ত ইস্তফাপত্র জমা দেওয়ার নিয়ম। আজই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট পদ শূন্য হলে 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারাই প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবে। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চাইলে সেই সুযোগ রয়েছে সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদে। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে উচ্চপদস্থ আমলা সহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নাম আসছে। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন 2023 সালের 24 এপ্রিল। স্বাভাবিক মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। আওয়ামী লীগের পছন্দের রাষ্ট্রপতি হলেও 5 আগস্টের পর তার কাছেই শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং তারেক রহমানের নির্বাচিত সরকার। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়সাল, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বঙ্গভবনের প্রস্তুতির কি তথ্য রয়েছে আপনার কাছে নতুন করে, এবং প্রস্তুতির সবশেষ কি অবস্থা দেখছেন? মূলত আমরা কিছুক্ষণ আগে বঙ্গভবন সূত্রেই যেমনটি জানতে পেরেছিলাম যে আজকের বিকেলের মধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, এবং সেই পদত্যাগের যে সকল প্রস্তুতি রয়েছে সেগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে যদিও এখনো পর্যন্ত সরকার পক্ষ থেকে কিংবা বঙ্গভবনের রাষ্ট্রপতির দপ্তর থেকে এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো সে বিষয়ে কিছু বলা হয়নি। ইতিমধ্যে আপনারা জানেন যে রাষ্ট্রপতির এই পদত্যাগকে ঘিরে কিন্তু বেশ আলোচনা শুরু হয়েছে, কিংবা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বিষয়টি এসেছে নানাভাবে। এবং রাষ্ট্রপতির এই যে পদত্যাগ এবং সেই পদত্যাগপত্র গ্রহণ করার জন্য ইতিমধ্যেই কিন্তু বিদেশ সফরে থাকা স্পিকারের সেই সফরটি সংক্ষিপ্ত করে তিনিও দেশে ইতিমধ্যে এসে পৌঁছেছেন, এবং তা হয়তো আজকে বিকেলের মধ্যেই সেই স্পিকারের কাছেই, অর্থাৎ অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের কাছেই কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার যে পদত্যাগপত্র সেটি তিনি সেটি পাঠাবেন, এবং
তার পদত্যাগের পরপরই হয়তো অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বর্তমান সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ তিনি হয়তো অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন এবং আগামী 90 দিনের যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে সেই বাধ্যবাধকতার আলোকেই হয়তো আগামী 90 দিনের মধ্যেই পরবর্তী অর্থাৎ 23তম রাষ্ট্রপতি কে হবেন সেটি নির্বাচিত করবে সরকার। তবে এখনো পর্যন্ত কে পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কিংবা কে হবেন সেই বিষয়ে কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কিংবা দলীয় পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে কিন্তু সেভাবে আনুষ্ঠানিকভাবে বা কোনো কিছু বলা হয় নাই। যদিও গুঞ্জন রয়েছে বর্তমান যে এলজিআরডি মন্ত্রী অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম শোনা যাচ্ছে। এছাড়াও কিন্তু বিএনপির সিনিয়র যে সকল রাজনীতিবিদ রয়েছেন তাদের অনেকেরই নাম শোনা যাচ্ছে। তবে যদি এই বিষয়ে কেউ কিন্তু এখনো মুখ খোলেননি কিংবা স্পষ্ট করে কেউ কিন্তু বলেননি। তবে এই বঙ্গভবনের যদি এখনকার চিত্র বলি, এখানে আমরা খুব স্বাভাবিক সব কিছুই দেখতে পাচ্ছি। এখানকার যে চিত্র রয়েছে সেখান থেকে আমরা দেখছি যে বঙ্গভবনের যে স্বাভাবিক নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু যথাযথভাবে রয়েছে এবং সেখান থেকেই কিন্তু খুব বড় ধরনের কোনো মুভমেন্ট কিংবা যাতায়াত আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। খুব স্বাভাবিকভাবে সব কিছু চলছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ পুরোভি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আরও তথ্য জানবো আপনার থেকে। রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। দুপুর 12:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। স্পিকার জানিয়েছেন মেডিকেল চেকআপ শেষ হওয়ার আগেই দেশে ফিরেছেন তিনি। ব্যক্তিগত কাজে আগে এসেছেন উল্লেখ করে জানান, দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু শোনাননি তিনি। বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার দায়িত্ব পালন করবেন। স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র পাঠিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ করার বিধান। তাছাড়া সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদশূন্য হলে 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার সেই দায়িত্ব পালন করেন। কালকে আমার মেডিকেল চেকআপ যেহেতু শেষ হয়েছে সেই জন্যই আমি এসেছি। বাংলাদেশের সংবিধানে লেখা আছে যখন রাষ্ট্রপতি পদত্যাগ করে তখন অ্যাক্টিং স্পিকার হিসেবে অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন। বাট মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা 3 মাসের মধ্যে করতে হয়। সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী লাভলি বিথি, সরাসরি যাচ্ছে তার কাছে। বিথি, আজকে সংসদ সচিবালয় খোলা রয়েছে এবং কোনো কার্যক্রম কি দেখতে পাচ্ছেন কিনা আপনি? কার্ড দেওয়া থাকে যেটি বলা হয় পিআইডি, সেটি সাধারণত দেখালে সংসদের ভিতরে দেওয়া হয়, কিন্তু আজকে সেই কার্ডটি দেওয়া হয় কিন্তু আজকে সেই কার্ডটি যথেষ্ট নয়। একটু পূর্বে ঊর্ধ্বতনে যে কর্তৃপক্ষ আছে গণসংযোগ, তাদের অনুমতির দরকার এবং গণসংযোগের সাথেও আমরা যোগাযোগ করেছিলাম। তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে কোনো রকম এই ধরনের ডিরেকশন এখনও দেওয়া হয়নি যাতে করে আমরা ভেতরে যেতে পারি। তবে ডিরেকশন দেওয়া মাত্রই তখন আমাদেরকে জানানো হবে। কিন্তু এই যে নিয়মটা আজকের জন্য করা হলো, তার মানে এটা আসলে একটি ইঙ্গিত দিচ্ছে হয়তো, আর আমরাও যতটুকু জানতে পেরেছি স্পিকার ভবনের যে সোর্স থেকে, যে আজকে 5টা-6টা নাগাদ বঙ্গভবন থেকে সময় চেয়েছে এবং 5টা-6টা নাগাদ সেই সময়টা দেওয়া হয়েছে। অর্থাৎ গত কয়েকদিনের যে গতকালকে থেকে যে রটেছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন আজ অথবা আগামীকালের মধ্যে, এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি জানিয়েছেন, যেটুকু আমরা শুনতে পেয়েছি যে তিনি হয়তো পদত্যাগ করতে চান শারীরিক অসুস্থতার কারণে। সংবিধানে যেমনটি দেওয়া আছে শারীরিক অসুস্থতার কারণে বা কোনো রকম কোনো কিছুতে অসমর্থতার কারণে তিনি চাইলে পদত্যাগ করতে পারেন। তারপরের দিনই প্রধান বিচারপতির সাথে প্রধানমন্ত্রীর একটি বৈঠক হয়েছে। যদিও এটি প্রধান বিচারপতির সাথে যে বৈঠকটি সেটি ইঙ্গিত দেয় না যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন, কিন্তু এই যে টুকরো টুকরো যে সুতোগুলো আছে, স্পিকারের চিকিৎসার কাজে গিয়েছিলেন, রোববার তার ব্যাক করার কথা ছিলেন কিন্তু তিনি আজকে ব্যাক করেছেন। বলেছেন তার চিকিৎসা শেষ হয়ে গেছে কিন্তু রোববার পর্যন্ত সময়সীমা ছিল এবং বলছেন ব্যক্তিগত কাজে তিনি চলে এসেছেন। অর্থাৎ এই সুতোগুলো যদি আমরা একসাথে করে একটি ইঙ্গিত দিচ্ছি হয়তো আজকালের মধ্যে স্পিকার পদত্যাগ করতে পারেন এবং স্পিকার পদত্যাগ করার পরে মূল যে আনুষ্ঠানিকতাগুলো থাকে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন এবং রাষ্ট্রপতি যখন পদত্যাগ করবেন সেই পদত্যাগপত্র স্পিকারের কাছে নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী দিতে হন এবং স্পিকার সেই পদত্যাগ গ্রহণ করার পরপরই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, রাষ্ট্রপতির পদটি শূন্য হয়ে যায় সাংবিধানিকভাবে এবং তারপর 90 দিন অর্থাৎ 3 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় এবং এই 3 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন
এবং এই যে 3 মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হবে সেটি পরিচালনার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের হাতে, কারণ নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বটি সেই কার্যক্রমটি পালন করে থাকেন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন পরবর্তী প্রক্রিয়া কী হবে, নির্বাচন কমিশন একটি তফসিল ঘোষণা করবেন এবং রাষ্ট্রপতির মধ্যে যদি একাধিক প্রার্থী থাকে সেক্ষেত্রে তারা মনোনয়ন জমা দিবেন এবং সংসদ সদস্যের প্রকাশ্য ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হবে। আর যদি একজন প্রার্থী থাকেন সেক্ষেত্রে মনোনয়নপত্র বৈধ হলে তাকে রাষ্ট্রপতি ঘোষণা দেওয়া হবে। এবং তার মানে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রপতি দেওয়ার পর নতুন পদত্যাগ করার পর নতুন একটি রাষ্ট্রপতি আমরা পেতে যাচ্ছি। তবে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন, পদত্যাগ গৃহীত হবে, স্পিকারের একটি কাজ হচ্ছে মন্ত্রী পরিষদে সেটি পাঠানো, মন্ত্রী পরিষদ থেকে সেটি গেজেট আকারে প্রকাশ হবে, তখনই আনুষ্ঠানিকভাবে হচ্ছে যে আমাদেরকে জানানো হবে যে রাষ্ট্রপতি পদত্যাগ। সব কিছু মিলে 3 মাসের একটি প্রক্রিয়া আছে নতুন রাষ্ট্রপতি পাওয়ার ক্ষেত্রে। তবে সেই 3 মাস পর্যন্ত নতুন রাষ্ট্রপতি আমরা পাবো কিনা সে সব কিছুই নির্ভর করছে আর আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি আছে সে রাষ্ট্রপতি কবে নাগাদ বা কখন সেই পদত্যাগ পত্রটি জমা দেন। পুরবি। অনেক ধন্যবাদ বিধি আপনাকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এলজিআরটির মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সবগুলোই পূরণ করবে সরকার বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল বেঙ্গল ডেল্টা কনফারেন্স। প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতিকে ঘিরে চলমান নানা গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। কথা গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ধাপে ধাপে বাস্তবায়নের কাজ চলছে। জুলাই সনদ বাস্তবায়নেও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ। Our party and our leader, Mr. Tariq Rahman, is committed to fulfill the July Charter, which we have committed to the people also. We had our manifesto in the elections, and we are committed that we will go by the commitments we have made to the people and during the election. একই সাথে তিনি আরও বলেন, সারা বিশ্বে গণতন্ত্র এখন হুমকির মুখে, তবে জনগণের কাছে সবসময় দায়বদ্ধ বর্তমান সরকার। Thank you very much. হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আপাতত মান অভিমান ভুলে বিএনপি সরকারের প্রতি সমর্থন রাখতে চায় যুগপৎ আন্দোলনের শরিকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আর জাতীয় সরকারের প্রতিশ্রুতিতে রাজনৈতিকভাবেও সরকারি দলের পাশে থাকার সিদ্ধান্ত মিত্রদের। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন সহ নতুন রাজনৈতিক মেরুকরণে শরিকরা যেন জোট না ছাড়ে, এক্ষেত্রে সতর্ক বিএনপি। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। গণ অধিকার প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণে বিএনপির জোট সঙ্গীরা কেউ কেউ বিএনপির সমর্থন পেয়ে হয়েছেন সংসদ সদস্য 3 জন প্রতিমন্ত্রী, আবার কেউ কেউ ভোটের লড়াই হেরে পিছিয়ে পড়েছে প্রাপ্তির দৌড়ে। হতাশা ক্ষোভে বিএনপির সাথে তৈরি হয়েছে তাদের দূরত্ব। নির্বাচন ও সরকার গঠনের প্রায় 5 মাস পর সেই দূরত্ব কমাতে উদ্যোগ নেয় সরকারি দল। সোমবার প্রথমবারের মতো শরিকদের নিয়ে যমুনায় বৈঠক করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার পরিচালনায় শরিকদের মতামত, পরামর্শ গ্রহণ ও দীর্ঘদিনের রাজনৈতিক জোটকে আরও সুসংহত করতেই বৈঠকে উভয় পক্ষ জোর দেয়। তবে সমালোচনা হয় শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি ভঙ্গ, নারী আসন, প্রশাসন ও স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগে বিএনপির একলা চলো নীতির। আপনাদের কি এতই চাহিদা ছিল? 36 দলের 190 জন নেতাকে নিয়ে হওয়া সেই বৈঠকে ছিলেন গণপরিষদের হাসান আল মামুন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। জানালেন, বিএনপি বিরুদ্ধে ক্ষোভ থাকলেও এখনই আস্থা হারাতে নারাজ তারা। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়েই আগামী দিনে জোট সঙ্গী যারা ছিল, যুগপৎ আন্দোলনের সঙ্গী যারা ছিল, তাদেরকে নিয়ে আগামী দিনে পথ চলবে। পলিসিগতভাবে বিভিন্ন সমালোচনা করেছি, কিন্তু বর্তমান সরকারের যে মুভমেন্ট আছে এই মুভমেন্টের ব্যাপারে আমাদের কোনো রকম আপত্তি ছিল না। সবাই স্যাটিসফাইড এবং যাদের যে বিষয় দাবি দাবাগুলো ছিল তারা সবাই প্রধানমন্ত্রীর সামনে বলেছেন। আমার হিস্টোরিক্যাল একটা জার্নি আমাদের ছিল, এই যাত্রাটা কিভাবে আমরা সবাই সম্পন্ন করতে পারি। আমার বক্তব্যের মূল জায়গাটা ছিল এখানে। সেখানে সরকার প্রধান ইতিবাচকভাবে তিনি বক্তব্য দিয়েছেন। তারা যে কমিটমেন্ট তিনি বারবার করে বলছিলেন, 31 দফার কথা বলছিলেন এবং জুলাই সনদ বললেন, এটা তো আমাদের অঙ্গীকার। আর শরিকদের
বিক্ষোভ যেটা আছে তাদের চাওয়া পাওয়া এটাকে তারা একটা সিরিয়াসলি তারা বিবেচনায় নিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির এখন রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ জামায়াত এনসিপি, যাদের সাথে খুব বেশি মতানৈক্য নেই বিএনপির যুগপৎ সঙ্গীদেরও। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদের বিরোধী দলগুলো রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার আশঙ্কা আছে, তাই পরীক্ষিত মিত্রদের জোট ছুট ঠেকাতে তৎপর হয়েছে বিএনপি। এখন সময় হয়েছে তাই আমরা একসঙ্গে বসেছি আর কি, শুভেচ্ছা বিনিময় করেছি, কারণ তারা আমাদের সহযোদ্ধা। রাজনীতি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টে যায়, কিন্তু এখন যে রাজনীতি নতুন রাজনৈতিক ধারাটা এসছে এই ধারাটা থাকবে স্বচ্ছ। যারা আমাদের সঙ্গে ছিলেন তারা তো জানেন যে জুলাই সনদে আমরা কি অঙ্গীকার করেছি, কাজে তারা তো জানেন এবং তারা তা আমাদের সাথে একমত হয়ে আছেন। এখন বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বিভ্রান্তিমূলক এটা তো হচ্ছেই, এবং এটা অপোজিশন করবে। আগেও যেমন সাপোর্ট রাজনীতি একইভাবে সাপোর্টটা চাচ্ছি। জোটের ঐক্য ধরে রাখার প্রচেষ্টা বিএনপি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ আসন ছাড় পাওয়া জমিয়ত উলামা ইসলাম সরকারি দলের আমন্ত্রণে সাড়া দেয়নি। বৈঠকে যোগ দেয়নি আসম আব্দুর রবের জেএসডিও। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ নয়, দলীয় প্রয়োজনে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতেও প্রস্তুত জামায়াত। রাজধানীর কাকরাইলে দলের রোকন সম্মেলনে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, জামায়াত ফেরেশতাদের দল নয়, তবে কেউ কোনো অন্যায় করলে ছাড় পাওয়ার সুযোগ নেই। এ সময় সীমান্তে উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকতে প্রতিবেশী দেশগুলোর প্রতি হুঁশিয়ারি দেন জামায়াত আমির। প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয় আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার, কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয় তাহলে আমাদের কিছুই করার থাকবে না, আমাদেরকে কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে চরম গ্যাস সংকট। বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। রাতে তো ছিলই, সকালেও সিএনজি পাম্পগুলোয় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। অনেক পাম্পেই ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড, আর যেখানে সরবরাহ আছে সেখানেও কম চাপের কারণে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অল্প গ্যাস দিয়ে ফিরতে হচ্ছে। গেল কয়েকদিনের সংকটে আয় রোজগার কমে গেছে দাবি সিএনজি চালিত অটোরিকশা চালকদের। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। এই সংকটের মূল কারণ মহেশখালীর এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে ঢাকা ও আশেপাশের এলাকার আবাসিক, শিল্প ও পরিবহন সব খাতেই গ্যাসের তীব্র সংকট। আমরা 2 ঘন্টা ধরে সিরিয়াল দিচ্ছি। আমরা যে পরিবেশে আছি এখন বর্তমানে মালিকরা জমা ছাড়তে পারছে না, তা আমরা 1200 টাকা জমা দিই। তারা বলে যে রাস্তায় কি হয় না ওটা আমরা জানি না, আমাদের জমা দিতে হবে। এখানে ঘন্টার ঘন্টা দাঁড়ায় থাকি, এরপরে গ্যাসের কোনো নিশ্চয়তা নাই। এই কয়েকটা গাড়ি দিয়ে আবার বন্ধ করে রাখে। এই জন্য সরকাররা বলেন যেন তাড়াতাড়ি এটা একটা ব্যবস্থা করে। 50 টাকা সারাদিন বয়ে আছে, 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে বয়ে থাকি। এর মধ্যে গ্যাস পাই না, আমরা কেমনে চালাবো গাড়ি? 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানতে হলো ভাটরার গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ 8 বছরের হাফসা ও তার খালু শাহিনকে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আর গুরুতর দগ্ধ হাফসার খালা ফাহিমা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। স্বজনদের অভিযোগ, বাড়ির মালিকের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র 1 মাস আগে মাদ্রাসায় ভর্তি করানোর উদ্দেশ্যে গ্রামের বাড়ি থেকে হাফসাকে নিয়ে ভাটারা এলাকায় এসেছিলেন তার খালা ফাহিমা। দুর্ঘটনার আগের দিন স্থানীয় একটি মহিলা মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করানো হয় হাফসাকে। নতুন পরিবেশ, নতুন স্বপ্ন নিয়েই ছিল ছোট্ট হাফসার উচ্ছ্বাস, কিন্তু সেই স্বপ্ন থেমে গেল গ্যাস বিস্ফোরণে। এখানে লেখাপড়া করবে ভর্তি করাইছিল, যেদিন আপনার এই ঘটনা ঘটছে এর আগের দিন ভর্তি করাইছিল আর কি, মাদ্রাসাতে ভর্তি করাইছে। সে এখানে থেকে লেখাপড়া করবো, আর তার খালায় তার অনেক ভালোবাসে আর কি, সে তার খালারা ছাড়া থাকে না। গুরুতর দগ্ধ ফাহিমা এখনো আইসিইউতে চিকিৎসাধীন। এখনো জানেন না তার স্বামী শাহিন এবং বোনের মেয়ে হাফসা আর বেঁচে নেই। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব পুড়ে গেছে, মানে পুরো একটা সাদা কফিন কঙ্কা ইয়ার মতো, একদম মমির মতো অবস্থা। আমরা যেন আর এরকম ভুক্তভোগী না হয়, কারো সন্তান যেন কারণ বাবার যেন না হারায়।
স্বজনদের দাবি 1 মাস আগেই বাসার গ্যাস লিকেজ এবং লাইনে পানি আসার বিষয়টি ভিডিও করে বাড়ির মালিক ও কেয়ারটেকারকে জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা তাদেরকে কয়েকবার বাড়িওয়ালা এবং ওনাদেরকে সবাইকে কনফ্রন্ট করার চেষ্টা করা হয়েছে, বাট জিনিসটাকে তারা আমলে নেয়নি। এই গাফলতি যে কোনো আর না হয়, আর এই গাফলতির সর্বোচ্চ বিচারটাই আমরা চাচ্ছি। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানিয়েছেন গুরুতর দগ্ধ 3 জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার রাতে হাফসা এবং ভোরে শাহিনের মৃত্যু হয়। ফাহিমার অবস্থাও সংকটাপন্ন। খুবই দুঃখের বিষয়, আমরা গতকাল রাত 12:30টার দিকে হাফসা বাচ্চাটা এক্সপায়ার করেছে এবং আজকে ভোর 6:30টার দিকে এই যে শাহিন উনি মারা গেছেন। আর ওনাদের ওয়াইফ ওনার 40% ফ্লেম্বার, ওনারও শ্বাসনালী পুড়ে গেছে, উনি এখন আইসিইউতে চিকিৎসাধীন আছে, ওনার অবস্থাও সংকটাপন্ন। স্বজনরা জানিয়েছেন বাড়ির মালিককে দায়ী করে ভাটারা থানায় অভিযোগ দায়ের করবেন তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 3 দশক ধরে দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় হুমকি ডেঙ্গু। মশা নিয়ন্ত্রণে তেমন সফলতা না থাকায় টিকা হতে পারে সমাধান, কিন্তু এ নিয়েও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। সরকার তাকিয়ে আছে দেশের চলমান টিকা ট্রায়ালের দিকে। সাফল্য এলে দেশে উৎপাদিত হবে ভ্যাকসিনটি। বিশ্বের অনেক দেশেই উদ্বেগের নাম ডেঙ্গু। এর 4টি সেরোটাইপ বা ধরনের কারণে পুরোপুরি সফল টিকা আসেনি এখনো। তবে আশা জাগিয়েছে জাপানের তাকেদা কিউডেঙ্গা ভ্যাকসিন। প্রথম দেশ হিসেবে সম্প্রতি এর অনুমোদন দিয়েছে ভারতের স্বাস্থ্য বিভাগ। আগামী বছরের মাঝামাঝি সময়ে টিকার প্রয়োগ শুরু হতে পারে। এছাড়া ডেনভ্যাক্সিয়া নামের আরও একটি টিকারও অনুমোদন দিয়েছে কয়েকটি দেশ। হামের প্রকোপের মধ্যেই দেশে বাড়ছে ডেঙ্গু, আছে মৃত্যুর ঘটনাও। আগামী 2 মাসে এটি আরও বাড়তে পারে। এই অবস্থায় আবারও আলোচনায় ডেঙ্গুর টিকা। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া ওরা এখন এগুলো চালু করে নেই ভ্যাকসিনগুলো। আজকে খুব এফেক্টিভ হলে তো ওদের দেশে তো টাকার অভাব নেই, তাহলে তো ওরাও করে দিত। সরকার এখনও ডেফিনেট প্ল্যান আমরা দেখি মন্ত্রীর সাথে বসে কি করা যায় সেভাবে সিদ্ধান্ত নেব। এখন কোনো প্ল্যান ওরকম ডেজিগনেটেড কিছু করা হয়নি। TV005 নামের একটি টিকার 2য় পর্যায়ের ট্রায়াল চলছে দেশে। সফলতা পেলে 1 ডোজের এই টিকার উৎপাদন হবে দেশেই। এতে কম টাকায় টিকা পাবে দেশের মানুষ। ICDRB একটা ট্রায়াল করতেছে, ওই ট্রায়ালটা যদি বাংলাদেশের পপুলেশনের উপর সাকসেসফুল হয় সেই ভ্যাকসিনটা প্রাইসও কম পড়বে এবং গভর্নমেন্টও তো অ্যাফোর্ড করতে পারবে। আর এখন যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো ইম্পোর্ট করতে হবে এবং দাম অনেক বেশি, প্রতিটা ডোজ প্রায় $100 কাছাকাছি। গবেষকদের দাবি TV005 সব সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধের ব্যর্থতার অভিযোগ তুলে এবার বাংলাদেশ সহ বিশ্বের 60টি বাণিজ্য অংশীদারের ওপর 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সুপ্রিম কোর্টের আইনি ধাক্কা সামলে বিশ্ব বাণিজ্যে ট্রাম্পের শুল্ক নীতি বহাল রাখতেই ওয়াশিংটনের এই নতুন কৌশল। স্থানীয় উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা মনে করেন এর প্রভাব পড়বে রফতানি বাণিজ্যে। শ্রমমান উন্নয়নের বিকল্প নেই, নতুন বাজার খুঁজে বের করার তাগিদও উঠে আসছে। তবে বাণিজ্য মন্ত্রীর মতে এর কোনো প্রভাব পড়বে না। মার্কিন বাণিজ্য প্রতিনিধি USTR বলছে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন। শ্রমমান উন্নয়নের প্রতিশ্রুতি বা দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে এমন দেশে শুল্ক কার্যকর হবে 10%। এই তালিকায় আছে বাংলাদেশ সহ 17টি রাষ্ট্র। বাকি 43 বাণিজ্যিক অংশীদারের পণ্যে আরোপ করা হয়েছে 12.5% শুল্ক। যুক্তরাষ্ট্রের মোট আমদানির 99% পণ্যের ক্ষেত্রে নতুন শুল্ক হার কার্যকর হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্ষমতায় আসার পর বিশ্ব বাণিজ্যে যে নতুন উত্তেজনা তৈরি হয়েছিল এটি তারই সবশেষ সংযোজন। স্থানীয় উদ্যোক্তারা মনে করেন বাড়তি শুল্ক আরোপের প্রভাব পড়বে রপ্তানি বাণিজ্যে। এই সময় পণ্যের গুণগত মান ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে সার্বক্ষণিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি রুগ্ন কারখানা চালুর বিষয়ে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। এখনকার সময়ে আমাদের প্রোডাকশন কস্ট এবং আমাদের সরকারের তরফ থেকে বন্ধ ফ্যাক্টরিগুলো এবং রুগ্ন ফ্যাক্টরিগুলো চালু করে যদি আমাদের
প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটির জায়গাটা আমরা ভালো করতে পারি, মার্কেটকে আমরা সেভাবে ধরে রাখতে পারি, তাহলে আমাদের ট্যাক্সের বিষয়টা যেহেতু তাদের দেশের কাস্টমারকে এটা বিয়ার করতে হবে এবং এটা পলিসিগত ইস্যু, সেই জায়গা থেকে হয়তো আমাদের খুব বেশি এটা নিয়ে আমাদের কনসার্ন হওয়ার কিছু নেই। এদিকে অর্থনীতিবিদরা মনে করেন এই বাড়তি শুল্ক আরোপের কারণে মার্কিন আমদানিকারকরা নতুন মেরুকরণের দিকে যেতে পারে। শুল্ক ছাড়ের সুবিধা আছে এমন বাজারে খোঁজে নামতে পারেন আমদানিকারকরা। এক্ষেত্রে প্রতিযোগিতা কিছুটা বাড়তে পারে। আমদানিকারক যারা রয়েছেন তারাও বিকল্প বাজার খোঁজার একটা চেষ্টা করবেন। বিশেষ করে মধ্য আমেরিকা, সাউথ আমেরিকার কিছু কিছু দেশ এই শুল্ক থেকে কর অব্যাহতির জায়গায় রয়েছেন, তারা হয়তো এই নতুন সুবিধাটি নিতে পারেন। এতে বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা নতুন মেরুকরণের সুযোগ রয়েছে। অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা মনে করেন নিজেদের স্বার্থে শ্রম পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি নতুন বাজার খুঁজে বের করা প্রয়োজন। বাংলাদেশের নিজের তাগিদেই তার অভ্যন্তরীণ বাধ্যতামূলক শ্রমের যদি কোনো কোনো খাতে ইঙ্গিত থাকে সেদিকে নজর দেওয়া দরকার, শিশু শ্রমের যদি ব্যবহার থাকে সেগুলো নজর দেওয়া দরকার, এবং একই সাথে বিকল্প বাজারের ব্যাপারেও বাংলাদেশের আরও উদ্যোগী হবার প্রয়োজন রয়েছে। রাশিয়ার সাথে আমাদের এফটিএ করা দরকার, ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলির সাথে এফটিএ করা দরকার। এই সমস্ত দেশগুলির সাথে যদি আমরা এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইমিডিয়েটলি শুরু করতে না পারি, তাহলে সামনে কিন্তু এই টোটাল রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে বাণিজ্য মন্ত্রী মনে করেন মার্কিন নতুন শুল্ক আরোপে বাণিজ্য পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি তাদের আইন অনুসারে এটি 150 দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, নতুন করে আর কোনো শুল্ক ধার্য হচ্ছে না। তবে মার্কিন অর্থনীতিতে মূল্যস্ফীতির বড় ধাক্কা এড়াতে বেশ কিছু জরুরি পণ্যকে এই শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে। ছাড়প্রাপ্ত পণ্যের তালিকায় রয়েছে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস, সার, উড়োজাহাজ, খনিজ উপাদান। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। চট্টগ্রাম ওয়াসার সেবা নিয়ে গ্রাহকদের হাজারো অভিযোগ। বছরের 6 মাসেই জমা পড়েছে 2750টি অভিযোগ। ভোগান্তি কমিয়ে সেবার মান বাড়াতে প্রথমবার ওয়ান স্টপ সার্ভিস চালু করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। বিল পরিশোধে আসছে নতুন অ্যাপস। অগস্টের প্রথম সপ্তাহ থেকেই চালুর লক্ষ্য কর্তৃপক্ষের। বন্দরনগরীর 16 শহরের বাসিন্দা 74 বছর বয়সী শাহ আলম। প্রতি মাসে তার বাসায় পানির বিল আসে 700 টাকা, কিন্তু জুনে দ্বিগুণেরও বেশি ভুতুরে বিল দেখে হতবাক। চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও পাননি সমাধান। এখন বলছে মিটার আনতে হয়েছে, মিটার ছবি তুলে দিতে হয়েছে। তখন কি সমাধান পাবেন মনে হয়? কেন হয়েছে না, আনা সমাধান পাই না, আরো বাড়ে কেন হয়েছে। এমন অসঙ্গতি ও সমস্যা নিয়ে প্রতিদিন চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে ভিড় করেন গ্রাহকরা। কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, কালক্ষেপণ সহ নানা ভোগান্তির কথা তুলে ধরেন তারা। অনেক সময় দেখা যায় যে আপনার ওনারা মিটার না, হয়তো বাড়িতে কাউকে পাইলো না, মিটার না দেখেই বিল করে দিচ্ছে। এটা কিছু কিছু ক্ষেত্রে অবহেলা হচ্ছে, অবহেলার কারণে মানুষের দুর্ভোগের বিপরীত সৃষ্টি হচ্ছে। হয়তো ভুল করতে পারে, ভুল সংশোধনের জন্য 10 মিনিট, অ্যাক্সেস হলে 10 মিনিট, যেটা আমি মনে করি। সঠিক টাকা দিচ্ছে, বিল দিচ্ছে, বিল দেওয়ার পরও যদি ওনার সেবাটা উনি না পায়, তাহলে এটা তো অবশ্যই ভোগান্তির পর্যায়ে পড়ে। ভুতুরে বিল, সিস্টেম ফল্ট, লিকেজ, পানির সংকট, জরুরি পানি সরবরাহ সহ নানা সমস্যা নিয়ে চট্টগ্রাম ওয়াসায় গত 6 মাসে গ্রাহকদের অভিযোগ পড়েছে 2750টি। এর মধ্যে শুধু বিল সংক্রান্ত অভিযোগ 770টি। ভুক্তভোগীদের দাবি, বিলিং প্রক্রিয়া সহ অধিকাংশ সেবা ম্যানুয়ালি পরিচালিত হওয়ায় ভুলভ্রান্তি লেগে আছে। ভোগান্তি নিরসনের পাশাপাশি গ্রাহক সেবার মান বাড়াতে আগামী আগস্ট থেকে ওয়ান স্টপ সার্ভিস চালু করছে চট্টগ্রাম ওয়াসা। ডিজিটাল পদ্ধতিতে পানির বিল পরিশোধে চালু হচ্ছে অ্যাপস। অনেক মানুষের একই ধরনের অভিযোগ যে আমরা ওয়াসাতে বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছি। আমরা সব কিছু আইডেন্টিফাই করে ফেলছি এবং আশা রাখবো যে আর আমরা তেমন কোনো ভোগান্তিতে পড়বেন না ভবিষ্যৎ। এমনিতেই চট্টগ্রামে সিস্টেম লস আর পাইপলাইন লিকেজের কারণে উৎপাদিত পানির বড় একটি অংশ সরাসরি নষ্ট হচ্ছে। এসবের পাশাপাশি যত্রতত্র সড়কে ওয়াসার খোরাখুরি নগরবাসীর ভোগান্তি বাড়িয়েছে আরও। এ নিয়েও বিভিন্ন পরিকল্পনা করছে ওয়াসা কর্তৃপক্ষ। কোন কোন রাস্তায় আমরা কাজ করব এবং ওই রাস্তাগুলো কতদিন থাকবে আমরা কাজ করব, ওইটা একটা শিডিউল তাদেরকে দেওয়া হবে।
ওই শিডিউল অনুযায়ী ওদের রাস্তার মেরামতের শিডিউলটা টেন্ডার করবে। এটা আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ এবং নৌসদরে গার্ড অফ অনার গ্রহণ করেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের সময় 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে শিখা অনির্বাণে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান নৌসদর দপ্তরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌসদর দপ্তরে প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত হচ্ছে কদম রসুল সেতু। 2018 সালে একনেকে অনুমোদন পাওয়ার পরও নানা জটিলতায় নির্মাণ কাজ শুরু হয় বিলম্বে। এবার সেতুর পশ্চিম অংশে রেলওয়ের জায়গায় মার্কেট সহ অবৈধ স্থাপনার কারণে বাধাগ্রস্ত হচ্ছে প্রকল্পটি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে দ্রুতই সমস্যার সমাধান করা হবে। শীতলক্ষ্যা নদী ঘেঁষা নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি। ধীরে ধীরে বহু উন্নয়ন হলেও নদী পারাপারে দুই পারের মানুষের একমাত্র ভরসা এখনও নৌকাই। অনেক দেন দরবার ও জল্পনা কল্পনার অবসান ঘটাচ্ছে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত কদম রসুল সেতু। প্রায় 750 কোটি টাকার প্রকল্পটি 2018 সালে একনেক সভায় অনুমোদন পায়। নানা জটিলতা কাটিয়ে 2025 সালে জমি অধিগ্রহণ করা হয়। 2026 সালে প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা থাকলেও নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে 2028 সালের জুন মাস পর্যন্ত। এখানে যদি ব্রিজ হয় আমগার লেগে অনেক ভালো হবে, জনগণের লেগে ভালো হইব, সবার লেগে ভালো হবে। এই সেতুটা বাস্তবায়ন হলে বন্দরে যে লাখো মানুষ রোদে বৃষ্টিতে কষ্ট করে নদী পারাপার হয়, চিকিৎসার অভাবে ভুগতে হয়, ভালো চিকিৎসার জন্য কোনো ডাক্তার আমরা বন্দরে পাই না, নারায়ণগঞ্জে আসতে হয়, এই সমস্যাগুলি থেকে বন্দরের মানুষ পরিত্রাণ পাবে। লক্ষ লক্ষ মানুষ নদীর পূর্ব পারে বসবাস করে, তাদের ভীষণ কষ্ট, তারা রুগী নিয়ে আসা যাওয়া করতে পারে না। এত উপকার হবে, কারণ আমরা রেগুলার অফিস করি এখানে, তো ব্রিজ হলে আমাদের জন্য সুবিধা না, অবশ্যই সুবিধা। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এমন আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা। কিন্তু সেতুর পশ্চিম অংশে রেলওয়ের জমি লিজ নিয়ে অবৈধ স্থাপনার কারণে মন্থর গতিতে এগুচ্ছে নির্মাণ কাজ। এই নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে দুই পারের বাসিন্দাদের মাঝে। এই জায়গার জন্য তো আপনার বন্ধ হয়ে যাবে না, সেতু তার বন্ধ হবে না, এটা দ্রুত করাই উচিত। যেটা হচ্ছে জনগণের এবং সবার উপকারী, সেক্ষেত্রে যেটা সর্বসকলের জন্য ভালো সেটা করে দেওয়া ভালো। যদি এতে কোনো কিছু উচ্ছেদ করতে হয়, উচ্ছেদ করে আমাদের ব্রিজটা দ্রুততর কাজ শেষ করা উচিত। ব্রিজটা যদি তাড়াতাড়ি হয়ে যায় বা ব্রিজটা যদি আমাদের সবসময় থাকে, তাহলে আমরা দেখা যায় যে খুব ইজিলি আমরা মুভ করতে পারি। বাট এই যে নৌকার কারণে দেখা যায় যে আমরা এই পাই তো এই পাই না। প্রকল্প পরিচালক বলছে, যত দ্রুত অবৈধ স্থাপনা অপসারণ করে সেতু কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে, তত দ্রুতই শেষ হবে সেতুর নির্মাণ কাজ। সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, সেতু নির্মাণে যেসব সমস্যা রয়েছে তা দ্রুতই সমাধান করা হবে। সামনে আরো পাইলিং এর কাজ আছে, যে কাজগুলো আমরা 2 মাসের মধ্যে শেষ করতে পারবো, যদি আমাদেরকে সার্বিক সবাই মিলে আমাকে আরো একটু সহযোগিতা করে। যেই সমস্যার মধ্যে বন্দরবাসী নিপতিত, বন্দর ঘাট বা অন্যান্য ঘাটগুলির মধ্যে গেলে বোঝা যায় মানুষ কত কষ্টের মধ্যে আছে, কিভাবে এই ঝড় বৃষ্টির মধ্যে তারা পারাপার হচ্ছে। এটা যাতে দ্রুত সমস্যার সমাধান হয়, সেটার জন্য আমাদের আগ্রহের কমতি নেই। শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত কদম রসুল সেতুটির মূল 380 মিটার অংশ বিশেষ তারে ঝুলন্ত অবস্থায় থাকবে। দুই পাশে পথচারীদের জন্য থাকবে প্রশস্ত ফুটপাত। বাংলাদেশের এখন পর্যন্ত প্রথম কেবল স্টেট ব্রিজ হতে যাচ্ছে। আমরা এটা ট্রাই করছি যাতে নদীর মধ্যে কোনো পিয়ার না পড়ে এবং নদীর নাব্যতা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এই কারণেই আমরা মূলত এই সেকশনে কেবল স্টেট ব্রিজটা আমরা এই পদ্ধতিটা গ্রহণ করছি। প্রকল্পটা শেষ হবে, দেখবেন যে এটা বাংলাদেশের অন্যতম একটা সুন্দর সেতু হতে যাচ্ছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চিরচেনা ব্যস্ততা, ক্লান্তি আর ধুলো ধোয়ার ধূসর এক নগরী রাজধানী ঢাকা। কংক্রিটে সেই শহরের বুকে যেন এক টুকরো সবুজ শেরেবাংলা নগর। সেখানে বসেছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026, যেখানে প্রতিটি গাছ নির্মল বাতাস আর সবুজ বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে চলেছে।
100 থেকে 1.5 লাখ টাকার গাছ বিক্রি হচ্ছে মেলায়, যা চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। ইট পাথরের নগর জীবনে সবুজের অভাবটাই বেশি পোড়ায় নাগরিকদের। তাই হাজারো ব্যস্ততার মাঝে ফুসরত পেলেই প্রকৃতির সান্নিধ্য পেতে আকুল হয়ে ওঠে মন। প্রতি বছর বর্ষায় সেই উপলক্ষের অন্যতম বৃক্ষমেলা। রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় প্রতিদিন ভিড় করছে নানা বয়সের মানুষ। সারি সারি টবে সাজানো সবুজের সম্ভার, ফলদ, বনজ, ঔষধি, শোভাবর্ধনকারী দেশি বিদেশি নানা প্রজাতির গাছ যেন রঙে আর বৈচিত্র্যে গড়ে তুলেছে সবুজের রাজ্য। যে গাছগুলো আমরা চিনি না, জানি না, নামের ট্যাগগুলো লাগানো থাকে, দেখে দেখে ওই গাছগুলো সম্পর্কে জানানো যায়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসলে একদমই বন্দি বাসায়, যারা গাছ সম্পর্কে কিছুই জানে না, তারাও দেখে দেখে চিনতে পারে। ছোট ছোট ছেলেমেয়েরা যারা গ্রামে যায় না, গ্রামের সাথে যাদের সম্পৃক্ততা কম, তারা এসব জায়গায় এসে, এই মেলায় এসে বছরে অন্তত একবার অনেক অনেক জাতের বৃক্ষ তারা দেখে এবং তারা পরিচিত হতে পারে। বাইরের যে গাছটা ওইটা বেশি রানিং, যেমন আপনার অ্যাভোকাডো, রামবুটান, আপেল, মিষ্টি তেঁতুল, এগুলো বেশি। মালটা আছে বেশি, যেমন থাই মালটা আছে, ওগুলো বেশি চলতেছে। শুধু গাছ কেনা বেচাই নয়, এই মেলা মনে করিয়ে দেয় একটি গাছ মানেই নির্মল বাতাস, শীতল ছায়া আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী। তাই পরিবেশ রক্ষার বার্তাটাও ছড়িয়ে পড়ছে মেলা প্রাঙ্গণে। আমার মেয়েকে নিয়ে প্রথমবারের মতো আসলাম, ওর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এখানে এসে আসলে অনেক শান্তি অনুভব করছি, একদম হারানো শৈশবকে ফিল করছি। আস্তে আস্তে আমার ছাদটাকে ছাদ বাগানে পরিণত করছি। আমাদের যে যান্ত্রিক জীবন, এটার জন্য এটা আমাদের খুবই উপকারে আসবে। প্রেম না থাকলে তো আমরা টিকতে পারতাম না। আমাদের এক একটা আসলে প্রচুর খরচ, তো সেক্ষেত্রে যদি আমাদের মানুষের ভালোবাসা না থাকতো গাছের প্রতি, তো আমরা টিকতে পারতাম না। শিশুদের হাতে চারা, তারুণ্যের চোখে সবুজ পৃথিবীর স্বপ্ন, আর প্রবীণের স্মৃতিতে শৈশবের স্মৃতি। মেলায় এক বিন্দুতে মিলছে প্রকৃতি আর মানুষের আবেগ। এ যেন প্রকৃতির সঙ্গে নতুন করে বন্ধুত্বের প্রয়াস আর বুক ভরে শ্বাস নেয়ার নীরব শপথ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন। বিশ্বকাপে আমেরিকান স্ট্রাইকার ফেলারিন বালেগানের ওপর থেকে লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘটনায় এই পদক্ষেপ নিচ্ছে তারা। ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার নিষেধাজ্ঞা স্থগিত করেন। এই নজিরবিহীন সিদ্ধান্তের বিরুদ্ধে এখন ফিফার স্বচ্ছতা নিয়ে উঠেছে প্রশ্ন। নরওয়ে ফুটবল প্রধান লিজ ক্লাভনেইসের মতে, রাজনৈতিক প্রভাবে ফিফার এই নিয়ম ভাঙা বিশ্ব ফুটবলের জন্য বড় হুমকি। এদিকে ট্রাম্পের এই হস্তক্ষেপে বিতর্ক ছড়ালেও বেলজিয়ামের কাছে 4-1 গোলে হেরে শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় যুক্তরাষ্ট্রকে। সরকারের আলোচনার ডাকে সাড়া দিলেও নিজেদের অবস্থানে অনড় ভারতের আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া বন্ধ হবে না যন্তর মন্তরের কর্মসূচি। এদিকে চাপের মুখে অনেকটাই নমনীয় অবস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মধ্যরাতে ভিডিও বার্তায় জানালেন, প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইন করবে তার সরকার। এদিকে এরই মধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেশটির শিক্ষা সচিব বিনীত যোশীকে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে বৃহস্পতিবার মধ্যরাতে টানা 26 দিনের অনশন ভাঙেন আলোচিত পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। তার দাবি, সরকার দাবি পূরণের আশ্বাস দেয় নিয়েছেন এই পদক্ষেপ। এর ঠিক কিছুক্ষণ আগে আকস্মিক ভিডিও বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নীরবতা ভেঙে সুর নরম করে জানালেন, প্রশ্ন ফাঁস রোধে যত দ্রুত সম্ভব কঠোর আইন করার প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রশ্ন ফাঁসকারীদের দ্রুত বিচার করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দিয়েছি। দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিধান সহ একটি প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। পরে যত দ্রুত সম্ভব পার্লামেন্টে চূড়ান্ত বিল পাশের জন্য পদক্ষেপ নেওয়া হবে। এখনও যন্তর মন্তরে অবস্থান হাজার হাজার আন্দোলনকারীর। তবে সরকারের আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। বৈঠক হবে নিরপেক্ষ ভেন্যু কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায়। যদিও তাদের অনড় অবস্থান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ সব দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন। मंत्र पर जो हमारा धरना चल रहा है वो जारी रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে আমাদের ধর্ণা অব্যাহত থাকবে। তার পদত্যাগ ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য নয়।
और हमारा जो प्रदर्शन সরকার নিরপেক্ষ স্থানে আমাদের সাথে বৈঠকে বসতে সম্মত হয়েছে। আমরা আমাদের দাবির বিষয়ে অনড়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং নিরীহ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে। চাপের মুখে শিক্ষা সচিব বিনীত যোশীকে পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি সরকার। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে নরেশ পাল গাঙ্গোয়ারকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। টানা ১৩তম দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন আগ্রাসনে কমপক্ষে ৪ জন প্রাণ হারিয়েছে। পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইরানকে আরও কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ছে। টানা ১৩তম রাতেও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ড্রোন ঘাঁটি, সামরিক কমান্ড সেন্টার এবং নজরদারি অবকাঠামো ছিল এসব হামলার লক্ষ্য। হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তেহরান। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে পুরো অঞ্চলের সংঘাত আরও বিস্তৃত হবে। ইরানের দাবি সাম্প্রতিক মার্কিন হামলায় সীমান্ত এলাকার একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, এর পাশাপাশি হতাহত হয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাণিজ্যিক জাহাজে যে কোনো হামলার দায় ইরানকে বহন করতে হবে। আমরা ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, সব রাডার ব্যবস্থা এবং তাদের উৎপাদন সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দিয়েছি। তাদের ড্রোন সক্ষমতা ৮৪% এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা ৯১% কমে গেছে। কিন্তু এটা পত্রিকা লিখেছে ৪ মাস আগের তুলনায় ইরান এখন আরও শক্তিশালী অবস্থানে আছে। এটা সত্য নয়। বাস্তবতা হলো তাদের কার্যত কোনো সামরিক শক্তি নেই, নৌবাহিনী নেই। সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালী ও লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের শঙ্কা, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিশ্ব বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় আরও বড় চাপ তৈরি হতে পারে। এদিকে জাতিসংঘ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে বলে সতর্ক করেছে। সব পক্ষকে অবিলম্বে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানানো হয়েছে। একই সাথে আঞ্চলিক নেতারাও যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার শঙ্কা প্রকাশ করছেন। এ পরিস্থিতিতেও কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি থেমে নেই। বিভিন্ন আঞ্চলিক দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। সবশেষ প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান। ফলে সামরিক উত্তেজনা কমার পরিবর্তে আরও বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি সেনা ও ইহুদিদের অনুপ্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন আরব ও মুসলিম দেশ। যৌথ বিবৃতি দিয়েছে মিশর, ইন্দোনেশিয়া, জর্দান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো বলছে ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় পরিচালিত এই পদক্ষেপ উস্কানিমূলক। এর পাশাপাশি এটি চরমপন্থাকে উস্কে দিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার চেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তারা জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা বজায় রাখার আহ্বানও জানিয়েছেন। পাশাপাশি আল-আকসায় আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।